চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আগাথা ক্রিস্টির ডাবল সিন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, আগাথা ক্রিস্টির ডাবল সিন। আমার বন্ধু এরকুল পোয়ারো বেশ কিছুদিন হলো কাজে ব্যস্ত, তাই আমার এখানেও আসতে পারছিল না। কাজের চাপ কিছুটা কম হওয়াতে সেদিন নিজেই আমার কাছে এসে হাজির হলো। আচ্ছা হেস্টিংস, আমার বন্ধু জোসেফ অ্যারন্সের কথা তোমার মনে আছে? সেই যে, যার থিয়েটারের এজেন্টের কারবার আছে। পোয়ারো আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল। আমি চেনার ভান করে মাথা নাড়লাম, কেননা রাস্তার জমাদার থেকে শুরু করে অভিজাত সমাজের ডিউক, এদের মধ্যে পোয়ারোর যে কত বন্ধু ছড়িয়ে আছে তা মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। পোয়ারো খামটা আমার হাতে দিয়ে বলল, এটা জোসেফ অ্যারন্সের লেখা চিঠি। জোসেফ একটা ঝামেলায় পড়ে আমার সঙ্গে দেখা করতে চাইছে। তাছাড়া অতীতে আমি ওর অনেক সাহায্য পেয়েছি, তাই আমি ওর কাছে যাব বলে স্থির করেছি। তা তুমি কি আমার সঙ্গে যেতে রাজি আছো? জোসেফ এখন চাল বেতে এসে উঠেছে। আমি বললাম, নিশ্চয়ই যাব। তাছাড়া চাল বেতে আমার আগে যাওয়া হয়নি। মনে হয় জায়গাটা সব দিক থেকে আমাদের পছন্দসই হবে। পোয়ারো বলল, সে তো ভালো কথা, কিন্তু চালকে যেতে গেলে কিভাবে যেতে হবে তার খোঁজখবর করা দরকার। কবার ট্রেন পাল্টাতে হবে, কটায় ট্রেন ছাড়ে, তা তুমি কি এই দায়িত্বটা নেবে? আমি বললাম, এ আর এমন কি কাজ? হয়তো 2 থেকে 1 বার ট্রেন পাল্টাতে হবে। আমরা থাকি ডিভানের উত্তর পূর্ব উপকূলে। চার্লক বেতে যেতে হলে যেতে হবে ডিভানের উত্তর উপকূলে, তাই পুরোপুরি একদিন তো লাগবেই। যাই হোক, আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে চার্লক বেতে যে সকল ট্রেন যায় সেগুলো ভালো আর নির্ভরশীল। ভদ্রলোকেরা নির্ভয়ে তাতে যাতায়াত করতে পারে। আর এও জানলাম যে মাঝপথে শুধু একবারই ট্রেন পাল্টাতে হবে। খবরটা নিয়ে পোয়ারোকে দেব বলেই যেই পা বাড়িয়েছি, হঠাৎ মাঝপথে এক ভ্রমণ সংস্থার অফিসের সামনে একটা লেখা দেখে থমকে দাঁড়ালাম। তাতে লেখা, আগামীকাল চালকবেতে সপরিবারে পুরো দিনটা উপভোগ করে আসুন। ডিভান এলাকার কিছু সুরম্য দৃশ্যবলী দেখা যাবে। যাত্রা শুরু সকাল 8:30টায়। ভেতরের অফিসে বিস্তারিত খোঁজখবর নিন। আমি ভেতরে গিয়ে চালক বেঁধে যাবার বিস্তারিত খোঁজখবর নিলাম। পোয়ারোর কাছে যখন খবর দিতে গেলাম তখন আমার মনে এক উৎসবের আনন্দ, কিন্তু দুর্ভাগ্য পোয়ারো সেটা এতটুকু অনুভব করল না। পোয়ারোকে বাসের খবরটা দিতেই সে বলল, কিন্তু হেস্টিং, তুমি ট্রেনের বদলে বাসে যেতে চাইছো কেন? বাসের টায়ার মাঝপথে ফেটে যেতে পারে, কিন্তু ট্রেনের সে ঝামেলা নেই। আর ট্রেনের জানালা দিয়ে যে হাওয়া পাওয়া যায় তা বাসে বা অন্য গাড়িতে পাওয়া যায় না। থাকগে, বলো, চালক বেতে গিয়ে পৌঁছে যথেষ্ট সময় আমরা হাতে পাবো কিনা। বুঝলাম চালক বেতে বাসে যেতে পরের কোনো আপত্তি নেই। আমি বললাম, আমরা ডটমোরের পাশ দিয়ে যাব, লাঞ্চ খাবো মাঙ্ক হ্যাম্পটনে, চালক বেতে পৌঁছাবো বিকেল 4টায়, তারপর বাস ধরে বিকেল 5টার আগে রওনা হব। এখানে ফিরতে রাত ঠিক 10টা বাজবে। তাতে মনে হচ্ছে চালক বেতে আমাদের অন্তত একটা রাত কাটাতে হবে। তাহলে আমরা যে বাসে যাব সেই বাসে আর ফিরব না? পোয়ারো বলল, তাহলে তো আমাদের যাতায়াতের মোট ভাড়ার উপর কিছু ছাড় পাওয়া উচিত। আমি বললাম, তা তো উচিত, কিন্তু সেটা কিভাবে পাওয়া যাবে? পোয়ারো বলল, তোমার জোর দেয়া উচিত। আমি বললাম, দেখো পোয়ারো, সঞ্চয়ী হওয়া ভালো, তবে এতটা না যাতে ছোট দেখায়। তুমি তো এখন গোয়েন্দাগিরি করে ভালোই রোজগার করো। পোয়ারো বলল, আমি কোটিপতি হলেও তাই করতাম। আমি ঠিক ততটাই দিতে রাজি যতটুকু ন্যায্য আর সঙ্গত। পোয়ারোর একঘয়েমের কাছে আমি হেরে গেলাম। আবার আমাকে সেই ভ্রমণ সংস্থার অফিসে ছুটে যেতে হলো। তারা তো ছাড় দিতে রাজিই হলো না, উল্টো ওই একই বাসে ফেরার জন্য চাপ দিল। ভাগ্য ভালো, এবারে আমি একা যাইনি, পোয়ারো আমার সঙ্গে ছিল। বুকিং ক্লার্ককে আমরা বোঝাবার চেষ্টা করলাম আমরা যেদিন যাব সেদিন ফিরব না। সে বলল, তাহলে আপনাদের দুজনকে ফেরাবার জন্য যদি চালক বেতে বাসকে একদিন বসিয়ে রাখতে হয়
তাহলে তার জন্য বাড়তি ভাড়া দিতে আপনারা বাধ্য। এরপর আর কোনো বুদ্ধি পোয়ারোর মাথায় এলো না। গাড়ি ভাড়াটা সে আগাম মিটিয়ে দিল। ভ্রমণ সংস্থার অফিস থেকে বেরিয়ে পোয়ারো বলল, তোমরা ইংরেজরা নিজেদের ভালো ব্যবসায়ী বলে জাহির করো, কিন্তু টাকা পয়সা কিভাবে খরচ করতে হয় তা জানো না। আমি বললাম, তা এমন খোঁটা দেবার মানে? খোঁটা দিচ্ছি তার কারণ আমার সঙ্গে এতদিন থেকেও অনেক কিছুই তোমার চোখ ফাঁকি দিয়ে যায়। আমরা যখন বুকিং ক্লার্কের সঙ্গে কথা বলছিলাম তখন একজন কম বয়সী ছেলেকে লক্ষ্য করেছ? নিজের জেদ বজায় রাখার জন্য বললাম, হ্যাঁ দেখেছি। তা তার মধ্যে এমন কি বৈশিষ্ট্য দেখলে যে তাকে মনে রাখতে হবে? ওই ছেলেটা চাল্ক বেতে যাবার জন্য পুরো ভাড়া দিল, কিন্তু বলল মঙ্ক হ্যাম্পটনে নেমে যাবে, অর্থাৎ পুরো ভাড়া দিয়ে মাঝপথে নামবে। বুকিং ক্লার্কের তো পোয়া 12। এরকম যত যাত্রী আসবে ওদের কারবার ততই ফুলে ফেপে উঠবে। তাই তো বললাম, তোমরা ইংরেজরা খরচ কিভাবে করতে হয় তা জানো না। আমি হার স্বীকার করে বললাম, না ভাই পোয়ারো, এই ব্যাপারটা আমার চোখে পড়েনি। আসলে আমি তখন। পোয়ারো বলল, বুঝেছি বুঝেছি, তুমি তখন একটি অল্প বয়সী মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। পোয়ারো মুচকি হেসে বলল, সে কিনা আমাদের পাশের সিটটায় ভাড়া করেছে। আমি 13 আর 14 নম্বর সিটটা নিতে গেলে তুমি ভাবলে আমি ব্যাগরা দিচ্ছি, তাই তুমি তাড়াতাড়ি 3 আর 4 নম্বর সিটটা বেছে নিলে। আসলে বয়স হলে এমনই হয়, পেটের আর চোখের খিদে বেড়ে যায়। তুমি আবার মিলিটারি থেকে রিটায়ার্ড করেছ, তোমার ক্ষেত্রে এটা তো স্বাভাবিক, এতে লজ্জা পাবার কিছুই নেই। আমি এও জানি সারাটা পথ তুমি ওই রূপসীকে দেখতে দেখতে যাবে। পোয়ারো কৌতুক করলেও ধরা পড়ে আমি সত্যিই লজ্জা পেলাম। আমি পোয়ারোকে ধমকের সুরে বললাম, তুমি চুপ করলে? পোয়ারো আবার কৌতুক করল, আহা, এক মাথা লালচে থোকা থোকা চুল। রহস্য যে লালচে চুলের মেয়েরা তোমায় কেন এত আকর্ষণ করে। আমি রাগ করে বললাম, তা তোমার ওই অল্প বয়সী ছেলেটা থেকে ওই রূপসী মেয়েটা অনেক বেশি আকর্ষণীয়। পোয়ারো বলল, যাই বলো ক্যাপ্টেন হেস্টিং, ওই অল্প বয়সী ছেলেটা সম্পর্কে আমার কৌতূহল জেগেছিল, যা এখনো বজায় আছে। পোয়ারোর এই কথায় কিছু একটা শক্তপোক্ত অর্থ আছে বুঝলাম। মুখ তুলে তাকিয়ে দেখি একটু আগে তার মুখে যে কৌতূহলের প্রলেপটা পড়েছিল তা কোথাও যেন উধাও হয়ে গেছে। আবার তার চোখে মুখে ফিরে এসেছে আমার বহুদিনের চেনা সেই গোয়েন্দা এরকুল পোয়ারোর ছাপ। আমি বললাম, কি ব্যাপার বলো তো, তুমি কি বলতে চাইছ? পোয়ারো বলল, বন্ধু, এখনই এত উত্তেজিত হইও না। আসলে কি হয়েছে জানো, ওই ছেলেটা তার ঠোঁটের ওপর একজোড়া গোঁফ গজানোর চেষ্টা করছে, সেটা আমার চোখ এড়ায়নি। আর ওর এই চেষ্টা যে বিফল হয়েছে তাও আমি লক্ষ্য করেছি। যাদের গোঁফ নেই তাদের এই চেষ্টাকে শিল্প বলা যায়, আর যারা এই শিল্পের চর্চা করে তাদের সবার প্রতি আমার সহানুভূতি আছে। পোয়ারোকে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারলাম না, ও কখন কোন কথা গুরুত্বপূর্ণভাবে বলে আর কখন হালকাভাবে বলে বোঝা কঠিন। তাই আর কোনো কথা না বলে চুপ করে গেলাম। বাকি পথটুকু বাড়ি ফেরার পরেও এই সম্বন্ধে পোয়ারো আর কোনো মন্তব্য করল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ পরিষ্কার নীল, কোথাও মেঘের চিহ্ন পর্যন্ত নেই। পোয়ারো ভীষণ সাবধানী মানুষ, আকাশের অবস্থাকে তার বিশ্বাস নেই। তাই সে গরমের পোশাকের ওপর মোটা পশমি ম্যাকিন্টাস পরল, তার উপর পেল্লায় একখানা ওভারকোট, দুটো মাফলার দিয়ে মাথা কান গলা ঢেকে তার উপর চাপালো একটা পশমি টুপি। এখানেই শেষ নয়, আর সঙ্গে নিল সর্দি আর জ্বরের বড়ি। আমরা কয়েকটা ছোট ছোট সুটকেস সঙ্গে নিলাম। ভ্রমণ অফিসের সামনে গিয়ে দেখলাম নির্দিষ্ট বাসটি অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে। আমাদের জন্য তারা অপেক্ষা করছে। গতকালের সেই সুন্দরী যুবতী আর পোয়ারোর সেই গোপশিল্পী ছোরাটিও এসেছে। তাদের দুজনের হাতে দুটো সুটকেস। ড্রাইভার আমাদের হাত থেকে সুটকেসগুলো নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। আমরা বাসের ভিতরে গিয়ে যে যার যার সিটে বসলাম। পোয়ারো আমাকে জানালার ধারে পাঠিয়ে দিল, আর গতকালের যে রূপসী যুবতীকে নিয়ে ঠাট্টা করছিল নিজের দিব্যি তার সঙ্গে আড্ডায় জমে উঠল। খোলা জানালার হাওয়া খেতে খেতে আমার কানে ওদের কিছু কথার অংশ আসতে লাগল।
মেয়েটির কথাবার্তার ধরন দেখে বুঝলাম তার বয়স খুবই কম, 18 কি 19 হবে। আর জানলাম মেয়েটি যাচ্ছে তার মাসির বাড়িতে। তার মাসি পেশায় ব্যবসায়ী। বে-মাউথে তার একটা প্রাচীন আর দুর্লভ প্রত্নবস্তুর বিক্রির দোকান আছে। আর তাদের কথাবার্তার ফাঁকে জানলাম মেয়েটির নাম মেরি ডুরান্ট। মেরি তার ব্যবসায়িক প্রয়োজনেই তার মাসির কাছে যাচ্ছে। মেরির মাসির অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল ছিল, কিন্তু অকালে তার বাবা মা মারা যাওয়ায় তিনি খুব অসুবিধায় পড়েন। তখন তার বাবা যে টাকা পয়সা রেখে গিয়েছিল সেই দিয়ে আর তার ঘরে যেসব সাজানোর উপকরণ ছিল সেগুলো দিয়ে তার ব্যবসা শুরু করেন। অসীম ধৈর্য, সততা আর কঠোর পরিশ্রমের ফলে ভদ্রমহিলা অল্প সময়ে ব্যবসায় প্রতিষ্ঠিত হন। মেরি তার মাসির সঙ্গে থাকতে থাকতে ব্যবসায়ের কাজকর্ম অনেকটাই শিখে ফেলেছেন, কিন্তু তার নিজের পছন্দ ছোট ছোট ছেলেমেয়েদের গভর্নেন্সের পোশাক। মেরির সমস্ত কথা পুয়ারো বেশ মনোযোগ দিয়ে শুনছিল। তারপর পুয়ারো বলল, তুমি যে পেশা গ্রহণ করতে চলছ সে সম্বন্ধে আমি নিশ্চিত যে এটা তোমাকে সাফল্য এনে দেবে। তুমি সব দিক দিয়েই পরিপূর্ণ হয়ে উঠবে, কিন্তু এই প্রসঙ্গে তোমাকে আমি কিছু উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করছি। জেনে রাখবে, এই দুনিয়াতে ভালো আর সৎ লোকের পাশাপাশি মন্দ আর অসৎ লোকের বসবাস। এই ধরো, এই বাসে তারা নানা রূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই কাউকে কখনো সন্দেহের ঊর্ধ্বে রেখো না, সবসময় সাবধানে থাকবে। আমি বুঝতে পারছিলাম না পুয়ারো কি আকারে ইঙ্গিতে আমাকেই বোঝাতে চাইছে, কেননা গতকাল আমি যে এই মেয়েটির প্রতি দুর্বলতা দেখিয়েছিলাম। পুয়ারোকে বিশ্বাস নেই। ও বন্ধুত্বের তোয়াক্কা না করেই কখন কি যে বলে দেবে ঠিক নেই। মেয়েটি চুপচাপ মুখ বুজে পুয়ারোর কথাগুলো গিলছে। পুয়ারো বলল, কে বলতে পারে, আমি যে তোমাকে এতক্ষণ সাবধান করলাম, দেখা যাবে আমি হয়তো তোমার এমন বিরাট একটা ক্ষতি করলাম তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। মেরি প্রথম থেকে পুয়ারোর জ্ঞান হজম করছে। পুয়ারোর এই মন্তব্যে তার মুখের হা আগের থেকে আরও একটু বড় হলো, চোখ দুটো আরও বিস্ফোরিত হলো। আমি বুঝে উঠতে পারছিলাম না এত জ্ঞান দেবার প্রয়োজনটাই বা কি। পুয়ারো এই বুড়ো বয়সে আবার এই নাতি নাতনির বয়সী মেয়েটার প্রেমে পড়ল নাকি, নাকি আগে থেকেই নিজের লাইন ক্লিয়ার করে রেখেছে। আবার এও হতে পারে তার আসল উদ্দেশ্য আমাকে তাতানো। এরকম নানা প্রশ্ন আমার মনে আসতে লাগল। বাস অনেকক্ষণ চলার পর মঙ্কহ্যাম্পটনে এসে থামল। এখানেই আমাদের লাঞ্চ সেরে নিতে হবে। দেখা গেল বাস স্টপের গায়ে একটা রেস্তোরাঁ আছে। সেখানে আমি, পুয়ারো আর মেরি একসঙ্গে লাঞ্চের জন্য বসলাম। সকলে বলতে গেলে এখানে লাঞ্চ সারতে এসেছে। আমি বললাম, যাই বলো, ছুটির মেজাজটা এবার তৈরি হয়েছে। পুয়ারো বলল, তাহলে এতক্ষণে তোমার মুখ খোলার সময় হলো। পুয়ারো চাইছিল আমি মেরির সঙ্গে আড্ডায় মেতে উঠি, কিন্তু ও আমায় যতটাই তাতাক আমি ওর ফাঁদে পা দিব না। এটা আমি বেলজিয়াম গোয়েন্দা বন্ধু পুয়ারোকে বোঝাবার জন্য আর কোনো মন্তব্য না করে চুপ রইলাম। মেরি বলল, গরমের সময় সবাই এই এবারমাউথে বেড়াতে আসে, তাই এই জায়গাটা এত নোংরা আর ঘিঞ্জি হয়ে গেছে। আমার মাসির কাছে শুনেছি আগে এখানকার পরিবেশটাই ছিল অন্যরকম, আর এখন ভিড়ের চাপে আপনি ফুটপাত ধরে হাঁটতে পারবেন না। পুয়ারো বলল, কিছু লোকের সমাগম না হলে তো আর ব্যবসা জমবে না। মেরি বলল, তা আপনি একদিক থেকে ঠিকই বলেছেন। আমাদের কারবারে আবার লোকের ভিড় হয় না, কারণ আমরা শুধু দামি আর দুর্লভ জিনিস বিক্রি করি। সস্তা আর খোলা জিনিস আমরা রাখি না। আমাদের খদ্দের ইংল্যান্ডের সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো বিশেষ আমলের খাট, টেবিল, চেয়ার বা চীনামাটির জিনিসপত্র কিনতে হলে তারা সরাসরি আমার মাসিকে খবর দেয়। মাসিও তাদের জানিয়ে দেয় কত দিনের মধ্যে জিনিসটা জোগাড় করা হবে আর কত দাম পড়বে। তবে একটু দেরি হলেও মাসি ঠিক জিনিসটা জোগাড় করে। এবারও মাসির হাতে এরকম একটা অর্ডার আছে। মেরির কথা থেকে জানতে পারলাম মিস্টার জে বেকার উড নামে এক জনৈক আমেরিকান খদ্দেরের সঙ্গে মেরির মাসি মিস এলিজাবেথ পেনের যোগাযোগ হয়েছে। মেরির মাসি জানতে পেরেছেন যে এই মিস্টার উড ঘর সাজানোর দুর্লভ প্রত্নবস্তুর একজন সমাজদার ব্যক্তি। অল্প কিছুদিন আগে বাজারে কিছু মাল এসেছিল। মেরির মাসি সেগুলো কিনে নিয়েছেন আর চিঠিতে লিখে মিস্টার উডকে তার দাম জানিয়েছিলেন। সেই চিঠির উত্তরে মিস্টার উড জানান তিনি চাল্ক বেতে আসছেন।
মিস পেন মানে মেরির মাসি যদি অনুগ্রহ করে কোনো প্রতিনিধিকে সেখানে পাঠান জিনিস কেনার ব্যাপারে কথা বলার জন্য তাহলে খুব ভালো হয়। মিস্টার উড জানান তিনি ন্যায্য দামে ওগুলো কিনতে রাজি আছেন। মিস্টার উডের চিঠি পেয়ে মিস পেনি তার বোনঝি মেরিকে চিঠিতে সব জানান। তাই মেরি চালক বেতে যাচ্ছেন মাসির প্রতিনিধি হয়ে মিস্টার উডের সঙ্গে দেখা করে জিনিস বিক্রির ব্যাপারে কথা বলতে। মাসি যে জিনিসগুলো কিনেছেন সেগুলো সত্যি খুব সুন্দর, শিল্পীরা যাকে মিনিয়েচার বলে এগুলো ঠিক তাই। মাসি এগুলোর দাম চেয়েছে 500 পাউন্ড। মেরি বলল, বাবা, এত দাম ভাবতে পারিনি। মিস্টার উড এত দাম দিয়ে কিনবেন? পোয়ারো বলল, তোমার মাসি যে কারবার করে মনে হচ্ছে তোমার সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। মেরি বলল, দেখুন, এইসব ব্যবসা করতে হলে শিখতে হয়, কিন্তু আমরা সেভাবে বড় হইনি। মেরি খোলা জানালার দিকে মুখ করে বসেছিল। কথা শেষ করে মেরি জানালার বাইরে তাকালো। লক্ষ্য করলাম ও বড় বড় চোখে কি যেন দেখছে। তারপর হঠাৎ কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে ছুটে বাইরে বেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। এসে এমনভাবে আমাদের দিকে তাকালো যেন না বলে চলে যাওয়ার জন্য সে ক্ষমাপ্রার্থী। পোয়ারো বলল, হঠাৎ কি হলো বলো তো, এভাবে দৌড়ে বেরিয়ে গেলে কেন? মেরি দুঃখিত হয়ে বলল, আমি এখান থেকে দেখলাম কে যেন আমার সুটকেসটা বাস থেকে বের করে আনছে, তাই ছুটে গেলাম। কিন্তু দেখলাম আমার সুটকেসটা আমার জায়গাতেই আছে। ওই লোকটার সুটকেস অনেকটা আমার মতো। দেখুন কি কাণ্ড, মিশে একজনকে চোর ভাবলাম। মেরি কথাগুলো বলেই নিজের মনেই হাসতে লাগল। পরও গম্ভীর হল, বলল, আচ্ছা, যে লোকটাকে তুমি দেখে ছুটে গেলে তাকে দেখতে কেমন বলো তো? মেরি বলল, রোগা, ছিপছিপে চেহারা, পরনে বাদামি রঙের ছুট, বেশ অল্প বয়সী, কেননা গোপ তেমন গজায়নি। পরও মেরিকে থামিয়ে দিয়ে বলল, থাক, বুঝেছি, আর বলতে হবে না। আমার দিকে মুচকি হেসে পোয়ারো বলল, ক্যাপ্টেন হেস্টিং, মনে হচ্ছে গতকাল আমি যার রূপে আকৃষ্ট হয়েছিলাম এর সেই ছোড়া। আচ্ছা মেরি, তুমি এই লোকটাকে আগে কখনো দেখেছ? মেরি বলল, না, কেন বলুন তো? পোয়ারো হালকাভাবেই বলল, না, তেমন কিছু নয়, ও নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। পোয়ারোর চেয়ারে গা এলিয়ে দিয়ে এমনভাবে চুপ করে বসে রইল যেন সে ধ্যানমগ্ন। আশেপাশে কি হচ্ছে সে সম্বন্ধে কোনো কৌতূহল নেই। মেরি আমার সঙ্গে কথা বলতে লাগল। মেরির একটা মন্তব্যে পোয়ারোর ধ্যান ভাঙল। সে সোজা হয়ে মেরির দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাইছ? মেরি বলল, তেমন কিছুই না। আপনি এখানে আসার সময় মন্দ আর অসৎ লোকের কথা বলছিলেন না? আমার মাসির খদ্দের মিস্টার উড সবসময় নগদ টাকায় মেটায়। ওর কাছ থেকে 500 পাউন্ড নিয়ে ফেরার সময় যদি কোনো অসৎ লোকের কুনজরে পড়ি, সেই কথাই ক্যাপ্টেন হেস্টিংকে বলছিলাম। পোয়ারোর মুখ দেখে বুঝলাম যে মেরির কথাটা সে খুব গুরুত্বপূর্ণভাবেই নিয়েছে। পোয়ারো এই সম্বন্ধে আর কোনো কথা না বলে মেরিকে প্রশ্ন করল, আচ্ছা, চালকবেতে কম ভাড়ায় 2-1 রাত ভদ্রলোকেরা কাটাতে পারে এমন কোনো হোটেল আছে? মেরি বলল, হ্যাঁ, অ্যাঙ্কার হোটেলে উঠতে পারেন। হোটেলটা ছোট হলেও খাওয়া আর থাকার খরচ অনেক কম, ভদ্রগুচ্ছের। পোয়ারো আমাকে বলল, ওহ হেস্টিং, হোটেলের নামটা মনে রেখো। মনে হচ্ছে এখানেই উঠতে হবে। মেরি জিজ্ঞাসা করল, তা আপনারা কদিন থাকবেন? পোয়ারো বলল, বেশি নয়, 1 রাত কাটাবো। কিছু কাজ হাতে নিয়ে এসেছি, সেটা সারতে হবে। পোয়ারো হঠাৎ মেরিকে প্রশ্ন করল, আমার পেশা সম্পর্কে তোমার কোনো ধারণা হয়? আমার চেহারা দেখে, আমার সঙ্গে আলাপ করে তোমার কি মনে হয়? পোয়ারোর পেশা সম্পর্কে মেরির কোনো ধারণাই তৈরি হয়নি। সে উল্টাপাল্টা একটার পর একটা পেশার নাম উল্লেখ করতে লাগল। শেষকালে মেরি খুব হুঁশিয়ার হয়ে একটা পেশার নাম করল। বলল, আপনি নিশ্চয়ই একজন পেশাদার জাদুকর, জাদুর খেলা দেখাতে চালক বেতে যাচ্ছেন। পোয়ারো গলা ফাটিয়ে হেসে উঠল। বলল, কি বললে? আমি জাদুকর? তার মানে তুমি বলতে চাইছ আমি ফাঁকা টুপির ভেতরে হাত ঢুকিয়ে একটার পর একটা জিনিস বার করে এনে দর্শককে তাক লাগিয়ে দেই? না মেরি,
জাদুকর তার জাদুর খেলা দেখাতে গিয়ে একটার পর একটা জিনিস চোখের সামনে উধাও করে দেয়। আমার কাজ কি জানো? আমি খেলা দেখাতে গিয়ে সেই সব হারানো জিনিস আবার ফিরিয়ে আনি। মেরি ওর কথার কিছুই বুঝতে পারেনি আন্দাজ করে পৌরো চাপা গলায় মেরিকে বলল, আমার পেশাটা খুবই গোপনীয়, তোমায় বলছি। তুমি আবার ভুল করে কাউকে বলে ফেলো না, আমি একজন গোয়েন্দা। পৌরো কথাটা বলেই যেমনভাবে চেয়ারে গা এলিয়ে বসেছিল সেইভাবেই বসে পড়ল। মেরি পৌরোর মুখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে পৌরো যে গোয়েন্দা সেটা তখনও বিশ্বাস করে উঠতে পারছে না। কিছুক্ষণ বাদেই বাসের হর্ন বেজে উঠল। আমরা বুঝলাম এবার আমাদের উঠতে হবে। মেরির মতো একজন সুন্দরী রূপসী পাশে থাকায় লাঞ্চটা যে বেশ ভালো হলো তা পৌরো স্বীকার করল। পৌরো বলল, ও রূপসী ঠিকই, কিন্তু ওর ঘটে একদমই বুদ্ধি বলে কোনো বস্তু নেই। পৌরো বলল, রাগ করো না, মানছি ও খুব রূপসী। মাথার থোকা থোকা লালচে বাদামি চুল ওকে আরো সুন্দরী করে তুলেছে। কিন্তু তুমি কি করে হলপ করে বলতে পারো ও একটা বোকা হবে না? আমি পৌরোকে জেরার ভঙ্গিতে বললাম, তুমি বা ওর বোকামির কি প্রমাণ পেলে? পৌরো বলল, তুমি নিশ্চয়ই এটা মানবে যে আমি আর তুমি ওর কাছে অচেনা, অথচ ও আমাদের বিশ্বাস করে অনেক কথাই বলে ফেলেছে যা বলা অনুচিত। আমি বললাম, তুমি ব্যাপারটা ওভাবে নিচ্ছ কেন? এমনও হতে পারে ও হয়তো বুঝেছে আমাদের দুজনকে সন্দেহ করার মতো কিছুই নেই। পৌরো বলল, আমি তো তাদের বোকা বলবো যারা অচেনা লোকদের সন্দেহের ঊর্ধ্বে রাখে। মেরি মন্তব্য করেছিল, সঙ্গে 500 পাউন্ড থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। এই মুহূর্তে ওর কাছে কিন্তু 500 পাউন্ড আছে। আমি বললাম, সে তো নগদ নয়, শিল্পের পরিভাষায় যাকে বলে মিনিয়েচার, সেরকম কিছু দুর্লভ সামগ্রী এখন মেরির সুটকেসে আছে। পৌরো বলল, সে তো বুঝলাম বন্ধু, কিন্তু আমাদের মতো দুজন অচেনা লোককে তো ও এই কথা ফাঁস করে দিল। মেরির মাসি নিশ্চয়ই এতে খুশি হবেন না। পৌরো বলল, হেস্টিংস, তুমি কি এটা ভেবে দেখেছ আমাদের অনুপস্থিতিতে বাসের মধ্যে থেকে একটা সুটকেস সরিয়ে ফেলা কোনো চোর ছ্যাচ্ছরের পক্ষে অসম্ভব হবে না? আমি বললাম, কি যে বলো, তেমন কিছু হলে কি সবার নজরে পড়বে না? পৌরো বলল, নজরে পড়লেও এ নিয়ে কেউ মাথা ঘামাতো না, কেননা কোনো একজন যাত্রী বাস থেকে তার নিজের সুটকেস নামিয়ে আনছে, সবাই ভাবত। আমি পৌরোকে প্রশ্ন করলাম, আচ্ছা, ছোড়াটা বাস থেকে নিজের সুটকেসটা নামিয়েছিল তো? মনে হচ্ছে, তবুও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ছেলেটা বাস থামার সঙ্গে তার সুটকেসটা নামায়নি কেন? আর এটাও তোমার নজর এড়িয়ে গেছে যে ছেলেটা কিন্তু এখানে লাঞ্চ করেনি। আমি বললাম, মেরি যদি জানালার দিকে মুখ করে না বসত তাহলে ও লোকটাকে আদৌ দেখতে পেত না। পৌরো বলল, সুটকেসটা যেহেতু লোকটার নিজের ছিল তাই তাতে কিছু যায় আসে না। বাদ দাও তো, ব্যাপারটা নিয়ে আমরা বড্ড বেশি মাথা ঘামাচ্ছি। বিকেল 4টে নাগাদ আমরা চালকবেতে এসে পৌঁছালাম। অ্যাঙ্কার হোটেল খুঁজে পেতে তেমন কোনো অসুবিধা হলো না, তবে হোটেল না বলে সেকেলের সরাইখানা বলাই ঠিক। মেরি ঠিকই বলেছিল, আমরা যে ঘরটা ভাড়া নিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভাড়াও বেশ কম। আমরা সবে জামা কাপড় পাল্টাচ্ছি এমন সময় ঘটল একটা ঘটনা। দরজা ঠেলে ঘরে ঢুকল মেরি ডুলান্ট। দু চোখ তার জলে ভরা। মেরি বলল, আপনাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি তো গোয়েন্দা, তাই না? পোয়ারো বলল, তুমি আগে বসো আর চোখের জল মুছে বলো তোমার কি বিপদ হয়েছে। মেরি রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, আমার সুটকেস থেকে সমস্ত মিনিয়েচারগুলো চুরি হয়ে গেছে। মেরি সুটকেসটা খুলে তার ভেতর থেকে কুমিরের চামড়া দিয়ে তৈরি একটা ব্যাগ টেনে আনল। বলল, এর মধ্যেই ছিল ওগুলো, কিন্তু কখন ওগুলো উধাও হয়ে গেল? নিশ্চয়ই চুরি হয়েছে। এখন আমি কি করব? আমি মেরির মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা জানালাম, ঘাবড়ে যেও না, আমার বন্ধু এরকুল পোয়ারো একজন নামী গোয়েন্দা, কাজেই তোমার ভয় পাবার কিছুই নেই। মেরি অবাক হয়ে বলল, এরকুল পোয়ারো মানে ইনি সে বিখ্যাত বেলজিয়ান গোয়েন্দা মশিয়ে পোয়ারো? পোয়ারো বলল, হ্যাঁ মা, আমি সেই গোয়েন্দা।
এখন তুমি ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও, দেখি আমি কি করতে পারি। আচ্ছা, তুমি কি করে নিশ্চিত হলে যে ওটা চুরি হয়েছে? মেরি বলল, খুব সহজ, সুটকেসের দুটো তালা ভাঙা ছিল। পুরো সুটকেসটা পরীক্ষা করে বলল, হ্যাঁ, তোমার আশঙ্কায় ঠিক, তালা ভেঙে ভেতর থেকে জিনিস চুরি করা হয়েছে। যাক, তুমি আর এ নিয়ে ভেবো না, আমি তোমার কেস হাতে নিলাম, আর মিস্টার ওডের সঙ্গে আমিই যোগাযোগ করব। তুমি একটু বসো, আমি একটা টেলিফোন করে আসি। মেরিকে বসতে বলে আমরা হোটেলের একতলায় এলাম। সেখানে পুরো টেলিফোন ঘরে ঢুকে গেল। মিনিট 5 পরে গম্ভীর মুখে বেরিয়ে এলো। পৌরও বলল, যা ভেবেছিলাম তাই। মিস্টার উড বললেন, এইমাত্র একজন মহিলা নিজেকে মিস পেনের প্রতিনিধিরূপে পরিচয় দিয়েছে, আর ওই মিনিয়েচারগুলো তাকে দিয়ে 500 পাউন্ড নিয়ে গেছে। তার মানে আমরা হোটেলে ওঠার আগেই সব ঘটে গেছে। আমি বললাম, তাহলে এবার কি করবে? পোয়ারো বলল, প্রথমে পুলিশের কাছে যাব, তারপর মিস্টার উডের সঙ্গে দেখা করব। এখন উপরে চলো, দেখি বোকার উপসী কি করছে। ঘরে গিয়ে দেখি মেরি দুহাতে মুখ গুজে ফুপাচ্ছে। আমাদের পায়ের শব্দে সে মুখ তুলল, বলল, হে ভগবান, এ কি করলে? মাসি তো কোনো কথাই শুনবে না, সব দোষ আমায় দিয়ে গালাগালি দিবেন। পোয়ারো বলল, খুব একটা অন্যায় কিছু করবেন না। কেন উনি 500 পাউন্ডের জিনিস সুটকেসে রেখে লাঞ্চ করতে গেলেন? তা চোর বেটা তো সে সুযোগ নেবেই। আমি হলে গালাগালি দিতাম না, আমার তো হাত নিষ্পিস করছে। পোয়ারো খুব উত্তেজিত হয়ে পড়েছে। পোয়ারো মুহূর্তে নিজেকে শান্ত করল, তারপর নিজের মনে বলে উঠল, তবে এই কেসে দু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ধরো ওই ডিসপ্যাচের বাক্স, ওটা জোর করে কেন খোলা হয়েছিল বলো তো? আমি বললাম, কেন আবার? ওগুলো চুরি করার জন্য। কিন্তু সেটা কি খুব বোকার মতো কাজ হবে না? পোয়ারো নিজের মনে বলে উঠল, ধরো এমনও তো হতে পারে যে নিজের মালপত্র বের করার অছিলাই চোর লাঞ্চের সময় মেরির সুটকেস খুলেছিল। জোর করে তালা খুলে সময় নষ্ট করবার থেকে মেরির সুটকেস খুলে ভেতর থেকে ডেসপ্যাচ বাক্স বের করে নিজের সুটকেসে ঢুকিয়ে ফেলা নিশ্চয়ই চোরের পক্ষে বেশি সহজ ছিল। কিন্তু মিনিয়েচারগুলো যে ওখানেই আছে, সে ব্যাপারে চোর কিভাবে নিশ্চিত হলো? আমি বললাম। বুঝলাম পোরো আমার এই মন্তব্যকে আদৌ গুরুত্ব দিচ্ছে না। ইতিমধ্যে পোরো মিস্টার উডের সঙ্গে দেখা করবার বন্দোবস্ত করেছিল, তাই সে কথা না বাড়িয়ে জামাকাপড় পরতে লাগল। এই মিস্টার উড লোকটিকে আমার একটুও ভালো লাগলো না। সাধারণ ঘরোয়া পরিবেশে এমন জমকালো সুটকেস পরেছিল, তা খুবই বেমানান। তার উপর ডান হাতের অনামিকায় এমন একটা ডিজাইনের হীরের আংটি আরও বেমানান। হঠাৎ বড়লোক হলে তারা এমনই স্থূল রুচির পরিচয় সম্পন্ন হয়। সবথেকে খারাপ হলো, ভদ্রলোক শান্তভাবে কথা বলতে পারে না। সাধারণ কথায় খুব চেঁচিয়ে বলেন, আর মাঝে মাঝে চাপা গলায় এমন সব অশালীন শব্দ উচ্চারণ করেছে, বোঝাই যায় উনি গালি দিচ্ছেন। মিস্টার উডের সঙ্গে কথা বলে বোঝা গেল উনি কোনো কিছু খোয়া গেছে এমন সন্দেহ আদৌ করছেন না। পৌরুর প্রশ্নের উত্তরে মিস্টার উড বললেন, সন্দেহ করতে যাবই বা কেন? ভদ্রমহিলা তো মিনিয়েচারগুলো ঠিকঠাক দিয়েছেন, আর সত্যি ওগুলো খুবই চমৎকার। পৌর জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি ওগুলোর দাম বাবদ যে টাকা দিয়েছেন তার নাম্বার টুকে রেখেছেন? মিস্টার উড চেঁচিয়ে উঠল, না মশাই, আর নাম্বার লিখতেই বা যাব কেন? আপনার কি যেন নাম বললেন? হ্যাঁ, মশাই পোয়ারো। আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে এত প্রশ্ন করার? পোয়ারো বলল, বুঝেছি, আপনি আমাকে সহ্য করতে পারছেন না, কিন্তু যাবার আগে আরও একটা প্রশ্ন করব, দয়া করে যদি উত্তর দেন। যে ভদ্রমহিলা আপনার কাছে এসেছিল তার চেহারা কেমন? তিনি কি অল্পবয়সী সুন্দরী? মিস্টার উড বলল, কি অল্পবয়সী সুন্দরী? একজন মাঝবয়সী মহিলা, মাথার সব চুল পাকা, গায়ের রং ফ্যাকাশে। হ্যাঁ, মহিলার উপরের ঠোঁটে কিছু লোম আছে, যা দেখলে গুপ বলে ভুল হবে। একে আপনি যদি সুন্দরী বলেন তাহলে বেশ, তিনি সুন্দরী। মিস্টার উডের ওখান থেকে চলে আসার সময় আমি পোয়ারোকে বললাম, কিছু শুনলে মহিলার ঠোঁটের ওপর গোপ ছিল? পোয়ারো বলল, শুনেছি। আমি বললাম,
এই মিস্টার উড লোকটা কিন্তু ভীষণ বিশ্রী আর বদ। পোয়ারো আমার কথায় সায় দিয়ে বলল, সে তো 100 বার। সাধারণ সভ্যতা ভদ্রতার জ্ঞানটুকুও নেই। আমি বললাম, আশা করি এবার চোরকে শনাক্ত করা আমাদের পক্ষে সহজ হবে। পোয়ারো বলল, তুমি আমার সঙ্গে এতদিন থেকেও দিব্যি সহজ সরল রয়ে গেলে। অ্যালিবাই বলে একটা শব্দ আছে, সেটা কি তোমার জানা নেই? আমি বললাম, তার মানে তুমি কি বলতে চাইছ? অপরাধী বলে যাকে আমরা সন্দেহ করছি তারও একটা অ্যালিবাই থাকবে যখন সে বলবে ঘটনা ঘটার সময় সে অন্য জায়গায় ছিল। পোয়ারো বলল, আমি তো তাই মনে করছি। আমি বললাম, তোমার এই এক দোষ, সহজ জিনিসকে কঠিন করে ভাবো। পোয়ারো মুচকি হেসে বলল, তা ঠিক বলেছ। ডালে বসা পাখির থেকে উড়ন্ত পাখিকে মারাই আমার বেশি পছন্দ। যাই হোক, পোয়ারোর কথা পুরোপুরি মিলে গেল। বাসের সেই বাদামি স্যুট পরা ছেলেটার নাম জানতে পারলাম মিস্টার নর্টন কেইন। সে মাংকহ্যাম্পটনে পৌঁছে সোজা জর্জ হোটেলে উঠেছিল। তার বিরুদ্ধে একটাই মাত্র অভিযোগ ছিল যে সে, আমরা যখন লাঞ্চ খেতে ব্যস্ত তখন মিস মেরি তাকে বাসে মালপত্র সরাতে দেখেছে। পোয়ারো গম্ভীরভাবে বলল, ওটা এমন কোনো সন্দেহজনক ঘটনা নয়, আর এই ব্যাপারে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। আমি আবার একটু চাপ দিতেই পোয়ারো বলল, সে এখন নানা রকমের গুফের কথা ভাবছে, তাই আমিও যেন নিবিষ্ট মনে তাকে অনুসরণ করি। পোয়ারো সেদিন সন্ধ্যাটা তার বন্ধু জোসেফ অ্যারনের সঙ্গে কাটালো। জানতে পারলাম পোয়ারো জোসেফ অ্যারনের কাছ থেকে মিস্টার ওড সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করেছে। জোসেফ আর মিস্টার ওড একই হোটেলে আছেন, তাই মিস্টার ওড সম্পর্কে খবরাখবর দেওয়া জোসেফের পক্ষে খুব বেশি কঠিন কাজ নয়। তবে পোয়ারো জোসেফের কাছ থেকে যতটুকু জেনেছে তা কোনো মতেই আমাকে জানায়নি। মেরিকে পুলিশের অনেক জেরার উত্তর দিতে হলো। পরদিনই মেরি এবারমাউথে খুব ভোরে ট্রেন ধরে চলে গেল। দুপুরবেলায় আমি, পোয়ারো আর জোসেফ অ্যারন একসঙ্গে লাঞ্চ সারলাম। পোয়ারো জোসেফকে জানালো থিয়েটার এজেন্টের সমস্যার সমাধান সে করে দিয়েছে। পোয়ারো বলল, এবার তাহলে আমরা এবারমাউথে ফিরতে পারি, কিন্তু এবার আর বাসে নয়, ট্রেনে যাব। আমি ঠাট্টা করে বললাম, তুমি কি বাসে পকেটমারের ভয় পাচ্ছ, নাকি আবার যদি কোনো সুন্দরী মহিলা এসে কাঁদতে কাঁদতে বলে আমার খুব বিপদ হয়েছে? পোয়ারো বলল, তুমি ভুল করলে হেস্টিং, ট্রেনেও এরকম ঘটনা ঘটতে পারে। আমি এবারমাউথে যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছাতে চাচ্ছি, তার কারণ আমার কেসের তদন্ত আমি চালিয়ে যেতে চাই। আমি বললাম, তোমার কেস মানে? পোয়ারো বলল, কেন, মেরি ডুরান্ট আমার সাহায্য প্রার্থী না? হ্যাঁ, যদিও আমি এখানে এসেছি আমার এক পুরনো বন্ধুর সমস্যা সমাধান করতে, তা বলে আমি এরকুল পোয়ারো একজন বিপদগ্রস্ত সুন্দরী যুবতীকে পথে বসিয়ে কেটে পড়তে পারি না। যদিও কেসটা এখন পুলিশের হাতে, তবুও আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমরা এবারমাউথে যাওয়ার আগে এই কেসের ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের সঙ্গে দেখা করলাম। পুলিশ অফিসার জানালো, মিস্টার কেইন, যাকে অপরাধী হিসাবে সন্দেহ করা হচ্ছে, তার কথাবার্তা আচার আচরণ সবই সন্দেহজনক। তাকে জেরা করতে সে আজেবাজে যেসব কথা বলেছে তার কোনোটার সঙ্গেই কোনোটার মিল নেই। পুলিশ অফিসার আরও জানালো যে চুরিটা ঠিক কিভাবে হয়েছে তা সঠিক জানা নেই, তবে অনুমান করেছে যে এমনও হতে পারে যে ওর কোনো স্যাঙাত আগে থেকেই তৈরি ছিল। তারা অন্য গাড়িতে করে জোরে যাচ্ছিল, সেই সময় এই ব্যাটা মালটা হাতিয়ে কোনোভাবে চালান করে দেয়। পোয়ারো কোনো উত্তর না দিয়ে শুধু গম্ভীরভাবে মাথা নেড়ে চলে আসে। ফেরার পথে আমি পোয়ারোকে জিজ্ঞাসা করলাম, পুলিশ অফিসারের অনুমান সঠিক বলে তোমার মনে হলো? তোমার নিজের মতামত কি? পোয়ারো বলল, না, চুরি ওভাবে হয়নি, এটা আরও চালাকির সঙ্গে করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তা চালাকিটা কি আমাকে বলা যায় না? পোয়ারো বলল, না, এখনই নয়। তুমি হয়তো জানো, সমাধান না হওয়া পর্যন্ত আমি সবকিছু গোপন রাখতে পছন্দ করি। আমি জিজ্ঞাসা করলাম, তার সমাধান হতে কি দেরি আছে? না না, রহস্যের সমাধান খুব শিগগিরই হবে, তুমি চিন্তা করো না হেস্টিং, পোয়ারো বলল। সন্ধ্যে 6টা নাগাদ আমরা এবারমাউথে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে আমি আর পোয়ারো একটা দোকানের সামনে এলাম,
দোকানের গায়ে সাইনবোর্ডে লেখা এলিজাবেথ পেন। দোকান বন্ধ হয়ে গেছে। আমরা কলিং বেল বাজালাম বেশ কয়েকবার। কিছুক্ষণ বাদে দরজা খুলে দিল মেরি। সে আমাদের দেখে অবাক হয়ে গেল। ওর চোখে মুখে আনন্দ আর উচ্ছ্বাস ফুটে উঠল। মেরি আমাদের খুব খুশির সঙ্গে বলল, আপনারা ভেতরে আসুন, আপনাদের আমার মাসির সঙ্গে পরিচয় করিয়ে দিই। পৌর আর আমি একটা ঘরে এলাম। সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা বসেছিলেন। তিনি আমাদের দেখে উঠে এলেন। মহিলার গায়ের রং গোলাপি আর সাদায় মেশানো। মাথার চুল ধবধবে সাদা, চোখের রং নীল। আমরা বুঝতে পারলাম ইনি মেরির মাসি। আমাদের সঙ্গে মিস পেনের পরিচয় করে দিল মেরি। মেরির মাসি মিস পেন বিস্ময়ের সুর তুলে বলল, ও তাহলে ইনি সেই বিখ্যাত গোয়েন্দা মশে পোরো। পোরোর দিকে তাকিয়ে বললেন, মেরির মুখে আপনাদের কথা শুনেছি, কিন্তু আপনারা এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। তাহলে আপনি দয়া করে সাহায্য করুন। এখন আমাদের কি করা উচিত বলে দিন। পোরো মিস পেনের দিকে তাকিয়ে শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে বলল, আপনি কথা বলে আমার মতো লোককে মুগ্ধ করে দিলেন। সত্যি আপনার একটা আশ্চর্য গুণ আছে, কিন্তু তার সঙ্গে এও বলে রাখি, আপনি যদি অল্প বয়স্ক ছেলেদের মতো গোপ রাখেন তাহলে আপনাকে দারুণ মানাবে। মেরির মাসি মিস পেন পৌরুর কথা শুনে ঢুক গেলতে লাগল। কোনো কথা না বলে চুপ করে গেল। পৌরু সরাসরি তাকে জেরা করার মতো বলল, আপনি কাল দোকান খুলেননি তাই না? মেরির মাসি আমতা আমতা করতে থাকল। বলল, আমি গতকাল এখানেই ছিলাম। শরীরটা একটু খারাপ লাগছিল বলে তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে এসেছিলাম। না মিস পেন, আপনি বাড়ি যাননি। পৌরু গলা চড়িয়ে বলল, আপনি ভেবেছিলেন একটু ঘুরে এলে শরীরটা ঠিক হয়ে যাবে। তা মিস পেন, চালকবেতের আবহাওয়া কেমন লাগলো? আপনার শরীর ঠিক হয়ে গিয়েছিল তো? মিস এলিজাবেথ পেনের মুখে আর কোনো কথাই ফুটল না। তিনি মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলেন। পৌরু আমাকে নিয়ে দরজার কাছে চলে এলো। পেছন ফিরে বলল, আপনি আমার কাছে ধরা পড়ে গেছেন, তাহলে এই নাটক বন্ধ হওয়া উচিত। মেরি দরজার কাছেই ছিল। পোয়ারো এবার মেরিকে উদ্দেশ্য করে বলল, মামনি, এখনও তোমার বয়স কম, দেখতেও সুন্দরী। তাই বলি, সময় থাকতে এই বেইমানির কারবার থেকে সরে এসো। না হলে পরে এমন ফাঁদে পড়বে যে তখন জেল তো হবেই, তার সঙ্গে তোমার রূপ যৌবন সব জলাঞ্জলি যাবে। আর তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এমন অবস্থা হলে আমি সত্যিই খুব দুঃখ পাব। পৌরু আর কোনো উত্তরের অপেক্ষা না করে আমাকে নিয়ে বেরিয়ে এল। রাস্তায় যেতে যেতে পোয়ারো বলল, আমার প্রথমে একটু সন্দেহ হয়েছিল। বুকিং অফিসে যখন সে সময় টিকিট কাটতে যাই তখন থেকেই। কেননা আমি তখন লক্ষ্য করছিলাম, নর্টন যখন মঙ্ক হ্যাম্পটনের টিকিট কাটল, মেরি তখন ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। অথচ মেরির বয়সী মেয়েদের আকৃষ্ট করার মতো চেহারা বা ব্যক্তিত্ব কিছুই নর্টনের মধ্যে ছিল না। তারপর দেখো, নর্টন মেরির মালপত্র ঘাটছে। এই দৃশ্য কেবলমাত্র মেরি একাই দেখতে পেল। আর মেয়েরা সাধারণত জানালার দিকের সিটে বসে না। মেরি বসেছিল জানালার মুখোমুখি সিটে। তারপর কি করল, মেরি আমাদেরকে মাল চুরি হবার আশারে গল্প শোনাল। ডেসপ্যাচ বাক্স বাইরে থেকে জোর করে খোলা হয়েছে। এটা যে কোনো লোকের মনে সন্দেহ জাগায়। আমার মনেও জেগেছিল, তা আমি তোমায় আগেই বলেছিলাম। এদিকে কি হলো, মিস্টার উড চুরি যাওয়া মালগুলোর পুরো দাম দিয়ে দিলেন। আবার কাকে দিলেন? না, মেরির মাসি পেনিকে, যিনি এই কুকীর্তির আসল গুরু। তিনি যে ঠোঁটের ওপর গোপ লাগিয়ে মিস্টার উডের কাছ থেকে টাকা আনতে যান, সেটা নিশ্চয় তুমি বুঝতে পেরেছ। পৌরু বলল, তুমি এও জেনে রাখো, মিস পেন তার চুরি যাওয়া মিনিয়েচারগুলো ঠিকই ফেরত পাবে, আর সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করবে, অর্থাৎ 1000 পাউন্ডে। আমি অবাক হয়ে পৌরুর দিকে তাকিয়ে রইলাম। পৌরু বলল, হেস্টিং, এতে এত অবাক হবার কিছুই নেই। আমি গোপনে সব খবর নিয়ে জানতে পেরেছি, আর এও জেনেছি মিস এলিজাবেথ পেনের কারবার এখন মন্দ যাচ্ছে। তাই তিনি বঞ্জি মেরিকে সঙ্গে নিয়ে এই জাল জুচ্চুরি খেলায় মেতে উঠেছেন। আমি জানতে চাইলাম, তাহলে তুমি নর্টন কেইনকে তোমার সন্দেহের আওতায় আনোইনি? পৌরু বলল, কি করে নর্টন কেইনকে আমি সন্দেহ করব, তুমিই বলো। আমি বললাম, কেন, ওর গোপ আর চাহনি দেখনি? পৌরু বলল,
যারা অপরাধী হয় তাদের দাড়িগোঁফ পরিষ্কার করে কামানো থাকে। তারা নকল দাড়িগোঁফ ব্যবহার করে। তারা ভাবে মানানসই দাড়িগোঁফ থাকলে লোকের সন্দেহ কম হয়। মেরির মাসি কি করলেন? একে তিনি বয়সের ভারে বেঁকে গেছেন। তিনি পরলেন হাঁটু পর্যন্ত লম্বা বুট। লোশন মেখে গায়ের চামড়ার রং পাল্টালেন। ঠোঁটের ওপর লোম লাগিয়ে অল্পবয়সী যুবক সাজলেন। কিন্তু তার এই ছদ্মবেশ ঠিক হল না। তাই মিস্টার উড এর বর্ণনা দিতে গিয়ে বললেন, মেয়েদের মতো একটি ছেলে। আর তখনই আমি বুঝলাম ওটা ছদ্মবেশ। আমি বললাম, তাহলে তুমি বলতে চাইছ মেরির মাসি মিস পেন গতকাল চাল্ক বেথে গেছিলেন? পোয়ারো বলল, আমার অটুট বিশ্বাস। এখান থেকে চাল্ক বেথে যাওয়ার ট্রেন ছাড়ে বেলা 11টায়। চাল্ক বেথে গিয়ে পৌঁছায় দুপুর ঠিক 2টোয়। আবার চাল্ক বেথ থেকে এখানে আসার ট্রেন ছাড়ে 4:15। আবার এবার মাওতে এসে পৌঁছায় সন্ধ্যা 6:15। কাজেই ওই মিনিয়েচারগুলো আদতে ডেসপ্যাচ বাক্সে ছিল না। মাল প্যাক করার আগেই ওগুলো কায়দা করে ভেতরে ঢোকানো হয়েছিল। মেরি তার সুন্দর রূপ দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে অনেককেই ভুলিয়েছেন, এমনকি তোমাকে পর্যন্ত। কিন্তু সে একজনকে ভুলাতে পারেনি। সে হলো এরকুল পোয়ারো। আমি বললাম, তাহলে তুমি আমায় ঠকিয়েছ বললে? তুমি যে বললে আমি একজন অচেনা লোককে সাহায্য করছি, তাহলে তা মিথ্যা? পোয়ারো বলল, দেখো, আমি তোমাকে কখনোই ঠকাইনি। আর আমি সত্যি কথাই বলেছি যে আমি একজন অচেনা লোককে সাহায্য করছি। আমি যাকে বোঝাতে চেয়েছি ইনি হলেন মিস্টার উড। তিনি সত্যি এখানে নতুন এসেছেন। কথা বলতে বলতে পোয়ারো রাগে ফেটে পড়লেন। বলল, ওই জোচ্চুরি আর বেইমানির কথা যখনই মনে এসেছে তখনই আমার শরীর চিরবির করছে মক্কেলকে বাঁচাবার জন্য। তুমি হয়তো বলবে মিস্টার উড ঠিক সুবিধার লোক নয়। আমি কিন্তু এ ব্যাপারে তোমার সঙ্গে একমত নই। বুঝলে ক্যাপ্টেন হেস্টিং, আমি আমার মক্কেলদের পাশে সবসময় আছি। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, আগাথা ক্রিস্টির ডাবল সিন। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।